বুধবার বাছা মরার লড়াই করতেই নামিবিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। টস জিতে ভারতের ম্যাচের মতো কোনো ভুল নয়, আগে ব্যাটিং বেছে নেন পাক ক্যাপ্টেন সালমান আলী আগা। ডু অর ডাই ম্যাচে পাকিস্তানের শুরুটা কেমন হয়েছে এমন প্রশ্নের জবাবে উত্তর হবে ঠিকঠাক, কারণ ষষ্ঠ ওভারে 40 রানে প্রথম উইকেট হারানো আর পাওয়ার প্লে থেকে 47 রানের পুঁজি পাওয়াকে অবশ্যই খুব বেশি ভালো বলা যায় না। তবে সময়ের সাথে সাথে পাক ব্যাটাররা মানিয়ে নিয়েছে বেশ। সাহিবজাদা ফারহান আর সালমান আগা মিলে গড়েছেন 67 রানের দুর্দান্ত এক জুটি। তবে ভারতের ম্যাচ থেকে পাওয়া শিক্ষাটা যে পাকিস্তান বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে নামিবিয়ার বিপক্ষে, তার প্রমাণ পাওয়া গেল 2 উইকেট পড়ার পরেই। সালমান আউট হওয়ার পর যথারীতি উইকেটে আসার কথা বাবর আজমের। বিশ্বকাপের আগে থেকেই এমন ব্যাটিং অর্ডার নিয়মিত পাক দলে। ব্যাট পড়ে ডাগ আউটে বাবর বসেও ছিলেন একদম ইনিংসের শুরু থেকেই, কিন্তু 4-এ ব্যাট করতে নামলেন খাজা নাফে। বিশ্বকাপে যিনি প্রথমবার ব্যাট করতে নেমেছেন, তখনই প্রথম খটকাটা লাগে। তবে কি পাকিস্তানের ড্রেসিং রুম অশান্ত, কিংবা ক্যাপ্টেন সালমানের সঙ্গে কি মনোমালিন্য চলছে বাবরের? সেই খটকার ঝটকাটা আরও বাড়ে একটু বাদেই। নাফে আউট হন 5 বলে 5 রান করে। এরপর 5 নম্বরেও দেখা গেল না বাবর আজমকে। এত সময় অবধি ডাগ আউটে বসে থাকলেও এরপর আর কোথাও দেখা গেল না এই ব্যাটারকে। এমনটা কেন হলো? এর পেছনের কারণ খুঁজলেই বোঝা যায় বাবর আজমকে ব্যাটিংয়ের সুযোগ না দেওয়াটা মূলত পাকিস্তানের পরিকল্পনারই একটা অংশ। ইনিংসের 13তম ওভারের প্রথম বলে যখন ক্যাপ্টেন সালমান আউট হয়ে সাজঘরে ফিরে যান, তখন স্কোরবোর্ডে পাকিস্তানের রান 107, অর্থাৎ ওভার প্রতি গড় রান প্রায় 9 এর কাছাকাছি। আর এই রানের চাকাটাই সচল রাখতে চেয়েছে পাকিস্তান। অন্যদিকে চলতি বিশ্বকাপ কিংবা এর আগে থেকেই বাবর আজমের টি-20 ব্যাটিং মানসিকতা নিয়ে উঠেছে হাজারো প্রশ্ন। স্ট্রাইক রেটের জন্য মাঠেই একাধিকবার লজ্জার মুখেও পড়তে হয়েছে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারকে। তাই বাবরের জায়গায় পরিকল্পনা পাল্টে নাফেকে নামানো হয়। যদিও রান রেট বাড়ানোর সেই পরিকল্পনায় সফল হয়নি পাকিস্তান, কিন্তু তবুও বাবরের ওপর ভরসা করেননি ক্যাপ্টেন সালমান আগা। পাছে নামানো হয় শাদাব খানকে, যিনি শেষ পর্যন্ত 22 বলে 36 রান করে অপরাজিত ছিলেন। পাকিস্তানের স্কোরবোর্ডে 199 রান জমা করতে করেছিলেন সাহায্য। কে জানে, বাবর যদি 4 নম্বরে ব্যাট করতে নামতেন তাহলে কি 200 রানের টার্গেট প্রতিপক্ষকে পাকিস্তান আদৌ দিতে পারত? বাবরের চলমান খারাপ সময় থেকে নিজেকে মেলে ধরার সবচেয়ে বড় মঞ্চ ছিল ভারতের বিপক্ষে ম্যাচ, যেখানে উল্টো তিনি দলের বিপদ বাড়িয়ে ফিরেছেন সাজঘরে, করেছিলেন 7 বলে মাত্র 5 রান। সব মিলিয়ে নামিবিয়ার বিপক্ষে বাবর আজমকে ব্যাটিংয়ে না পাঠানোর সিদ্ধান্তকে ইতিবাচকই বলা যায়। শুধু বাবর আজম নয়, ভারতের ম্যাচের আফটার ইফেক্ট দেখা গেছে শাহিন আফ্রিদির ওপরও। দলের সেরা বোলার হিসাবেই ভারতের বিপক্ষে মাঠে নেমেছিলেন সেদিন, কিন্তু মাত্র 2 ওভারই করার সুযোগ পেয়েছেন আফ্রিদি, আর সেখান থেকেই তিনি খরচ করেছেন 31 রান। এরপর নামিবিয়ার বিপক্ষে একাদশের জায়গাটাই হারিয়েছেন। যাই হোক, আফ্রিদি আর বাবরের কন্ট্রিবিউশন ছাড়াই বাছা মরার ম্যাচে 102 রানের ভূমিধস জয় পেয়েছে পাকিস্তান, নিশ্চিত করেছে সুপার 8ও। এখন দেখার বিষয় বাবর কিংবা আফ্রিদির মতো তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ কোন দিকে যায়। তারা কি নিজেদের খেলার ধরন বদলে ফিরে আসবেন, নাকি পাকিস্তানের নতুন পরিকল্পনায় জায়গা হারাবেন বাবর আজমও? পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।